আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি ডক্টর আদনান পাভেল। আপনারা যারা কমিউনিটি ম্যাটার্স রেগুলারলি ফলো করেন, আমরা জানেন যে এই অনুষ্ঠানটাতে আমরা চেষ্টা করি বাংলাদেশের রাজনীতি, ব্রিটেনের রাজনীতি এবং আমাদের ইম্পর্টেন্ট যেসব টপিক আছে সেই সব গুরুত্বপূর্ণ টপিকে কথা বলতে। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা কথা বলবো, আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে খুব একটা ভোলাটাইল সিচুয়েশন চলছে। আজকে আমরা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবো। আমরা জানি যে ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র হাদির মৃত্যু এবং আজকে তার জানাজা হয়েছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় জয়েন করেছে। এই পরবর্তী সময়টা বাংলাদেশের জন্য খুব ভোলাটাইল, ফ্রাজাইল একটা সময়। আমরা দেখতে পাচ্ছি যে গত বছর জুলাইয়ের অগস্টের পর থেকেই কিন্তু বিভিন্ন সময়ে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনটা খুব ট্রমাটাইজড, ভোলাটাইল সিচুয়েশন ছিল। তো এই বাংলাদেশ এই সিচুয়েশনটা আমরা কবে এই সিচুয়েশন থেকে আমরা পরিত্রাণ পাবো, কবে বাংলাদেশ স্টেবল হবে, বাংলাদেশের ভবিষ্যৎটা কি, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, খুব ইম্পর্টেন্ট টপিক। এর মাঝে আমরা চেষ্টা করব এই গুরুত্বপূর্ণ টপিকে আপনাদের সাথে কথা বলার জন্য। এবং এই গুরুত্বপূর্ণ টপিকে কথা বলার জন্য আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন বাংলাদেশি কমিউনিটির, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির ভেরি ওয়েল নোন পার্সোনালিটি, সিনিয়র জার্নালিস্ট, মিডিয়া পার্সোনালিটি এবং ডেইলি স্টারের হেড অফ ইউকে জনাব বুলবুল হাসান। বুলবুল ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে আরও জয়েন করেছেন বাংলাদেশ থেকে, ঢাকা থেকে অনলাইনের মাধ্যমে প্রফেসর এ কে এম মাজহারুল ইসলাম। উনি ফর্মার হেড অফ ডিপার্টমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। প্রফেসর এ কে এম মাজহারুল ইসলাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে বাংলাদেশ থেকে এত রাতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ বোথ অফ ইউ ওয়ান্স এগেন। বলুন ভাই, আমি যদি আপনার কাছে আসি, এই যে হাদির মৃত্যু, আমরা জানি যে ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অলরেডি ডিক্লেয়ার করেছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এই সময়টাতে হাদি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ইম্পর্টেন্ট ফিগার, ইয়াং জেনারেশনের কাছে একটা ইম্পর্টেন্ট ফিগার। তাকে যেভাবে অ্যাটাক করা হলো, তাকে যেভাবে গুলি করা হলো, এটা কি আপনি মনে করেন না যে ইন্টারিম গভর্নমেন্টের একটা সিকিউরিটি ফেলিওর? আপনার কাছে কি মনে হয় অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আপনার কাছে এই ব্যাপারটা কি মনে হয়? অ্যাজ এ সিনিয়র জার্নালিস্ট আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। প্রতিটি মৃত্যুই তো আসলে অনাকাঙ্ক্ষিত, মানে এই ধরনের মৃত্যু। কিন্তু ওসমান হাদির এই হত্যাকাণ্ড, এটি একটা অন্যরকমের তাৎপর্য রয়েছে। কেননা তিনি জুলাই যে একটা আপরাইজিং, সেখানকার ওই আপরাইজিং থেকে উঠে আসা একজন নেতা, রাজনীতিবিদ। এবং আপনি যদি প্রথম দিককার বক্তব্যগুলো লক্ষ্য করেন হাদির, সেখানে অনেক ধরনের ইমোশন ছিল, অনেক বক্তব্যের সঙ্গে অনেকের দ্বিমত ছিল, এবং তার বডি ল্যাঙ্গুয়েজ, ডিকশন যেটাকে আমরা ইংরেজিতে বলি, সিলেকশন অফ ওয়ার্ডস, এগুলো নিয়ে আপত্তি ছিল। কিন্তু আপনি যদি পুরো জার্নিটা দেখেন, ওসমান হাদি কিন্তু ওয়াজ বিকামিং এ ভেরি ম্যাচিউর পলিটিশিয়ান। মানে তার কথাগুলো পরিবর্তন হচ্ছিল। পরিবর্তন বলতে আমি বোঝাচ্ছি যে দায়িত্বশীলতা নিয়ে একটা ভবিষ্যতের রাজনীতিবিদ হওয়ার পথে তিনি যখন এগিয়ে যাচ্ছেন, তখন এই হত্যাকাণ্ডটা হলো। সো এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ভবিষ্যতের নেতৃত্বকে হত্যা করা হলো, আরেকটি হচ্ছে জুলাই স্পিরিটের কোর স্পিরিটকে ধারণ করা যে সম্মুখ সারির নেতারা রয়েছেন, তাদের মধ্যে একজনকে আমরা হারালাম। সো এটার একটা রাজনৈতিক এবং এই যে রাষ্ট্রের যে গণতান্ত্রিক রূপান্তর, সেই প্রশ্নে এটার একটা বড় ধরনের গুরুত্ব রয়েছে। এখন আপনার প্রশ্নের উত্তরে আমি আমার কাছে যেটা মনে হয় যে এই ব্যর্থতার দায় তো কোনোভাবে অন্তর্বর্তী সরকার এড়াতে পারবেন না। শুরুর দিকে যখন এক ধরনের মব হচ্ছিল, রেইন অফ টেরর তৈরি হচ্ছিল, ওই সময়টা থেকে, হ্যাঁ, একদম ডে ওয়ান থেকে যখন হচ্ছিল, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি নানাভাবে, নানা যুক্তিতে, আমি বলবো যে সেগুলোকে ইগনোর করছিলেন। মানে আপনি যখন একটা অপরাধ আপনার চোখের সামনে সংঘটিত হচ্ছে, আপনি যদি সেটি বিচার না করেন, আমাদের যে জুডিশিয়াল সিস্টেম, আমরা কি দেখেছি, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে, সেই কারণে অপরাধ বেড়েছে, বাজে প্রেসিডেন্স তো ক্রিয়েট হয়। এক্স্যাক্টলি। তো এই গত প্রায় দেড় বছর সময় শুরু থেকেই যখন এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হচ্ছিল না, সেটির ধারাবাহিকতায় এরকম একটি অবস্থা তৈরি যে হবে, সেটা তো যে কোনো দূরদৃষ্টি সম্পন্ন মানুষই প্রেডিক্ট করতে পারছিলেন। সেটি ডক্টর ইউনূসের মতো একজন প্রজ্ঞাবান মানুষ কেন প্রেডিক্ট করতে পারলেন না, সেটা আমার একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে ওনার উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন, তারা অনেকেই যখন
সিভিল সোসাইটির সদস্য ছিলেন, তারা রাইটস নিয়ে কথা বলেছেন, মানবাধিকার নিয়ে কথা বলেছেন। দেখেন কি ভয়ঙ্কর একটা প্যারাডক্স, কি বড় ধরনের একটা আইরনি, যে তারা এখন নিশ্চুপ। আপনি শুধু ওসমান হাদির কথা বলছেন কেন? আপনি খুলনাতে একজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, ময়মনসিংহে একজন ধর্মীয় কটূক্তি, কোট আনকোট, হ্যাঁ, ব্লাসফেমির অভিযোগ এনে তাকে শুধু হত্যা করা হয়নি, তাকে পুড়িয়ে মারা হয়েছে। আপনি এভাবে আপনি যদি লিস্ট তৈরি করেন, আপনি গত 48 ঘন্টা বা 72 ঘন্টায় যে ঘটনাগুলো ঘটেছে একটা সভ্য দেশে, যেখানে আপনি বলছেন যে আপনি বর্বর থেকে সভ্য হতে যাচ্ছেন, আপনি যখন জুলাই সনদ বাস্তবায়ন করতে যাচ্ছেন, আপনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আপনি বলছেন যে আপনি সভ্য হতে যাচ্ছেন। এটা কি সভ্যতার নমুনা? আমি ডেইলি স্টারের প্রথম আলোর কথা বাদই দিলাম, ঠিক আছে, ওটা তো আলাদা আলোচনা। অবশ্যই। যে আপনি সাংবাদিকদেরকে যেভাবে দেখছেন, গণমাধ্যমকে যেভাবে দেখছেন, আপনি বলছেন যে সমালোচনার অবারিত সুযোগ রয়েছে, আপনারা সমালোচনা করুন মন খুলে। করতে পারছেন? সাংবাদিকদেরকে আপনি জেলে নিয়ে যাচ্ছেন, আপনি রিমান্ডে নিচ্ছেন, আপনি মবের সামনে কোনো কিছু করতে পারছেন না, আপনি সংবাদ মাধ্যমগুলোকে প্রোটেক্ট করতে পারছেন না। তো তাহলে মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে আমাদের যে মৌলিক ফান্ডামেন্টাল যে জায়গাগুলোতে আমরা গত রেজিমের সমালোচনা করেছিলাম, সেটা থেকে কি পরিবর্তন হয়েছে, কতটুকু পরিবর্তন হয়েছে আপনি আমাকে বলেন। তো আপনি কি বলছেন যে জুলাই স্পিরিট যে সেটা আসলে আমরা আদৌ বাস্তবায়ন করতে পারছি না? দুঃখজনকভাবে মানে জুলাইয়ের যে স্পিরিটটা, আমি নিজে খুব আশাবাদী ছিলাম। তরুণদের এই নেতৃত্ব, তরুণদের এই সংগ্রামকে আমি প্রবলভাবে সম্মান করি। হ্যাঁ, তারা তো একটা বড় ধরনের পরিবর্তনের জন্য এটি করেছে। তো সেই জায়গাটিতে গত 1.5 বছরে যাদের হাতে নেতৃত্ব, মানে যারা সেই স্পিরিটটাকে সামনের দিকে নিয়ে যাওয়ার কথা ছিল, তারা মিজারেবলি ফেল করেছে ইতোমধ্যেই। ধন্যবাদ জনাব বুলবুল হাসান। প্রফেসর এ কে মাজহারুল ইসলাম, আমি যদি আপনার কাছে আসি, আপনার কাছে কি মনে হয় জুলাই ওসমান হাদির যে মৃত্যু, এটা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে, পার্টিকুলারলি ইয়াংদের যে ফিউচার লিডারশিপ, সেটার ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে? থ্যাংক ইউ ডক্টর আদনান পাভেল। আমাকে শুনতে পান? জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। আমি মনে করি যে এটা একটা লস্ট অপরচুনিটি হয়েছে আমাদের জন্য। আমরা যেরকম ভেবেছিলাম যে এই জুলাইয়ের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ, অনেকে বললো বাংলাদেশ 2.0, এগুলির একটা সূচনা হবে, কিন্তু আদতে তো আমরা দেখছি যে সেরকম বড় ধরনের কিছুই তো হয়নি, বরং এক ধরনের অনিশ্চয়তা এবং এক ধরনের ধোঁয়াশে অবস্থা তৈরি হয়েছে। এবং সেইখানে বিভিন্ন ধরনের ফোর্স বলতে আমি স্ট্রিমের কথা বলছি, বিভিন্ন পলিটিক্যাল স্ট্রিম যারা এখানে কাজ করছে, যেমন এই জাস্টিফিকেশন গুলি ক্লিয়ার হচ্ছে না। তো যাই হোক, আমি মনে করি যে ওসমান হাদির যে মৃত্যু হলো, এবং সেইটা উনি সংসদে যেতে চেয়েছিলেন এবং আজকে উনি সংসদে গিয়েছেন, কিন্তু উনি জীবিত হাদি যেতে যাননি, মৃত হাদি আজকে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে কিরকম লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছে এবং তাদের একটা প্রত্যয় আবারও ব্যক্ত করেছে তারা। কিন্তু বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে যে আমাদের একটা যে আবেগ, সেইটা খুবই ক্ষণস্থায়ী হয়, এবং সেই আবেগকে একটা সুষ্ঠুভাবে পরিচালিত করে একটা কনস্ট্রাকটিভ ভাবে কিছু একটা করা, যে আশাটা আমরা করেছিলাম এই জুলাইয়ে, সেটা তো আমরা দেখতে পাচ্ছি সেটা হয় না। এবং সেটা কেন হয় না সেগুলি নিয়ে অনেক লম্বা চওড়া আলোচনা করা যায়। মোদ্দা কথা, এক কথায় বলতে গেলে, যে লিডারশিপটা আমরা প্রত্যাশা করেছিলাম প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদের কাছ থেকে, আনফরচুনেটলি সেটা পাওয়া যায় না। এবং অন্যান্য যে নাগরিক সমাজ এবং ধরা যাক পলিটিক্যাল পার্টি, তাদেরও স্টেকটা সেভাবে প্রতিফলিত হয় নাই। সেখানে সবাই একটা ক্ষমতার রাজনীতি করতে চেয়েছে এবং ঘুরে ফিরে সবাই একটা ক্ষমতা কেন্দ্রিকতা এবং প্রফেসর এ কে মাজহারুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব বুলবুল হাসান, আমি যদি আপনার কাছে ফেরত আসি, প্রফেসর মাজহারুল ইসলাম বলছিল যে আমাদের যে ইমোশনটা জাতি হিসেবে ক্ষণস্থায়ী, এবং আমরা যে দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের উপর যে অ্যাটাক হয়েছে, ডেইলি স্টার, প্রথম আলোর উপর যে অ্যাটাক হয়েছে, এটা ওসমান হাদির মৃত্যুর সাথে ইন্ডিয়ার সম্পৃক্ততা এবং যারা
সাসপেক্ট করা হচ্ছে এত দ্রুত ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছে, এবং বলা হচ্ছে যে প্রথম আলো ডেইলি স্টার অনেক সময় ইন্ডিয়ার ভাষায় ইন্ডিয়ান ন্যারেটিভে কথা বলে কিনা, এবং এই জন্য যে অ্যাটাকটা হয়েছে, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট হিসেবে এটা আপনার কাছে কি মনে হয়? এটা কি আমরা জাতি হিসেবে যে ওসমান হাদির যারা হত্যাকারী তারা তো চেয়েছে যে ইয়াং জেনারেশন, বাংলাদেশের ফিউচার লিডারশিপ আপনারা যেটা বলছিলেন সেটা যেন ভালো না হয়, তো এই আমাদের মিডিয়ার উপর যে অ্যাটাক, এটা তো সারা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে এটা তো খুব নেগেটিভ দেখা যাচ্ছে সোফার। আপনি কি মনে করেন এই ব্যাপারে? প্রথম কথা হচ্ছে যে প্রথম আলো এবং ডেইলি স্টারকে নিয়ে ভারতের মানে ভারতপন্থী হিসাবে যে আখ্যা দেওয়া হয়, আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো, যে ধরেন এই যে জুলাইয়ের যে আপরাইজিংটা, সেখানে শেখ হাসিনার পতন বা তার বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছে, সেই জায়গাটিতে ডেইলি স্টার এবং প্রথম আলোর রোলটা কি ছিল? জি, মানে আমরা দেখেছি, জি, তাই তো? of course, of আচ্ছা, course. তো এখন শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক, মানে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক, এবং এখনো পর্যন্ত এই দলটিকে বা এই দলের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে যেভাবে তারা প্রোটেক্ট করছে, তো যদি ডেইলি স্টার এবং প্রথম আলো ভারতের সঙ্গে ওই অ্যালাইনমেন্টটা থাকে বা ভারতের পারপাস সার্ভ করে, তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কেন ডেইলি স্টার এবং প্রথম আলো এই অবস্থানটা দিব? মানে এডিটোরিয়াল আপনি যদি এডিটোরিয়াল কন্টেন্টগুলোকে আপনি দেখেন, শুধুমাত্র জুলাই না, কিন্তু আপনি এর আগেও বছর পর বছর ধরে, মানে ডেইলি স্টার প্রথম আলোর, আমি যেহেতু ডেইলি স্টারে কাজ করি, আমি প্রথম আলোটা তো আর দায়িত্ব নিয়ে বলতে পারবো না, কিন্তু ডেইলি স্টারটা জানি যে ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে ডেইলি স্টারের কাজ, এবং সাংবাদিকদের কাজই তো এটা, তাই না? ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম। তো এখন সেটা আমরা করেছি। সেটা করতে গিয়ে আমাদের এডিটরের বিরুদ্ধে 84টা মামলা হয়েছে আওয়ামী লীগের সময়। তো আমরা পুরো জার্নিতে এবং আমরা দেখেছি এই স্পিরিটটাকে আপহোল্ড করেছি। কিন্তু হ্যাঁ, আমেলিগের তো আমরা আক্রান্ত হয়েছি ওই সময়ে, এখন আক্রান্ত হচ্ছি, মানে এই অভিযোগগুলোর তো কোনো এভিডেন্স নাই, কোনো বেস নাই। তো আপনি বাংলাদেশটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে গেছি দিনের পর দিন, যেখানে চাইলেই যে কাউকে এক ধরনের ট্যাগ দিয়ে তাকে আক্রমণ করা যায়, তাকে, হ্যাঁ হ্যাঁ। তো এটা তারই ধারাবাহিকতায়, মানে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে তার কোনো কিছুই প্রমাণিত নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এক। আর দুই নাম্বার হচ্ছে যে এডিটোরিয়াল তো একটা পলিসি থাকে যে কোনো নিউজ পেপারে, এখানে গার্ডিয়ান টাইমস থেকে শুরু করে সারা পৃথিবীতেই প্রত্যেকটা মিডিয়া হাউসের একটা নিজস্ব এডিটোরিয়াল পলিসি আছে, এবং সেই অনুযায়ী তারা চলে। জি, আপনি কি লিবারাল জায়গা থেকে চিন্তা করবেন কিনা, নাকি সেন্টার রাইট, সেন্টার লেফট, হ্যাঁ, এরকম অনেক ধরনের ফিলোসফিক্যাল জায়গা থাকে। আমরা এই দেশেও দেখেছি গার্ডিয়ান, সেই জন্য আপনি একটা পত্রিকা অফিস জ্বালিয়ে দেবেন, মানে গার্ডিয়ানের রিপোর্ট যদি পছন্দ হয়, সানের অনেক কিছু তো আমার পছন্দ হয় না, এখানকার ডানপন্থী যে পত্রিকাগুলো আছে, ডেইলি মেল থেকে শুরু করে, আমি যেহেতু নিজেকে লিবারাল মনে করি বা সেন্টার লেফট মনে করি, সেই জায়গা থেকে এখানকার ডানপন্থী পত্রিকার অনেক কিছু আমার পছন্দ হয় না। তার বলে আপনি একটা সভ্য দেশে গিয়ে পত্রিকা অফিসে ভাবে জ্বালিয়ে দিতে পারবেন? আমাদের 28 জন সহকর্মী ওখানে আটকে পড়েছিলেন, তাদের অগ্নিদগ্ধ হয়ে তারা মারা যেতে পারতেন। এই খবরটি যখন সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে, আপনি দেখবেন যে একটা বিরাট অংশ, শয়ে শয়ে মানুষ সেখানে হাহারিয়াক দিচ্ছে, মানে মানুষ অগ্নিদগ্ধ হয়ে মরে গেলে ওই মানুষগুলো কিছু যায় আসে না, তাহলে তারা কাদের পারপাস সার্ভ করছে, কেন বাংলাদেশকে অস্থিতিশীল করছে? আপনি দেখেন, যারা মানবতার বিরুদ্ধে, যারা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের প্রগ্রেসের বিরুদ্ধে, তারাই তো এই ষড়যন্ত্রের পার্ট, তাই না? ভেরি ক্লিয়ার। আপনি একটা কথা বলেছেন যে লিবারেল, আমরা জানি যে ডেইলি স্টার, প্রথম আলো এবং বাংলাদেশের আরও বেশ কিছু মিডিয়া আছে যারা প্রগ্রেসিভ, লিবারেল বা লেফট লেনিং চিন্তাভাবনাগুলো করে। এই যে বাংলাদেশে আমরা দেখছি যে একটা কালচারাল হেজুমোনিয়াল চেঞ্জ নিয়ে একটা গ্রুপ কাজ করছে, আপনি কি মনে করেন এটা তারই একটা বহিঃপ্রকাশ, নাকি কি মনে হয় আপনার কাছে, নাকি এটা একটা ম্যানুফ্যাকচার্ড অ্যাঙ্গেল যে ওই কালচারাল হেজুমনিটা থেকে বের হয়ে আসার জন্য? আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, একটা জিনিস হচ্ছে যে ওসমান হাদির একটি বক্তব্য কিন্তু ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন, প্রথম আলো বিষয়ে তার একটা অ্যানালিসিস খুব চমৎকারভাবে তিনি করেছেন, যে তোমরা প্রথম আলোর সামনে গিয়ে গরু জবাই করতেছো, প্রথম আলোর মতো 10টা পত্রিকা তৈরি করো না তোমরা, যুদ্ধটা তো এভাবে হতে হবে, আপনি মেধার যুদ্ধ, কালচারের যুদ্ধটা তো এভাবে, আপনি হেজিমনি বলেন, হেজিমনি বলে গিয়েছে যে মানুষ আছে, মানুষ চলে যাবে, কিন্তু ফিলোসফিটা কিন্তু থেকে যায়। এখন আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে একটা কালচারাল হেজিমনি চলছে
বাংলাদেশে। তো এত বড় একটা আপরাইজিং হয়ে গেল, সেই আপরাইজিং এর বিপরীতে ইন্টেলেকচুয়ালি আপনি কালচারাল হেজিমনিটাকে অ্যাড্রেস করতে পারছেন না। আপনাকে ওখানে গিয়ে ছায়ানটের হারমোনিয়াম ভাঙতে হচ্ছে, ডেইলি স্টারের আগুন দিতে হচ্ছে, প্রথম আলোতে অ্যাটাক করতে হচ্ছে, মানুষ খুন করে ফেলতে হচ্ছে, পুড়িয়ে মারতে হচ্ছে। ভালো This is how you আইডিয়া থাকে, আইডিয়া দিয়ে রিপ্লেস করো। Exactly. রাইট। অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর এ কে মাজহারুল ইসলাম। আমি যদি আপনার কাছে ফেরত আসি, আমাদের প্রতিবেশী দেশ ভারত নিয়ে অনেক কথা হচ্ছে, এবং ওসমান হাদির যে মৃত্যু, এটা শুধু ইন্টারন্যাশনাল মিডিয়া না, ভারতের মেইন স্ট্রিম মিডিয়াগুলো কিন্তু খুব সিগনিফিকেন্টলি এটা কভার করেছে। আপনার কাছে কি মনে হয় এই ওসমান হাদির এই মৃত্যু, এটা বাংলাদেশ ভারত যে সম্পর্ক, ভবিষ্যৎ সম্পর্কে কতটা প্রভাব ফেলতে পারে? না দেখেন, এইটার মানে ওসমান হাদির তো একটা বড় আর্গুমেন্ট ছিল অল দ্য ওয়ে, একটা আধিপত্য ছিল তার বিরুদ্ধে। তিনি তো এই যে ইন্ডিয়ান হেজিমনি, সেটার বিরুদ্ধে তো অনেক কথাবার্তা বলেছেন অল দ্য ওয়ে, প্রথম থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত। তো এখন সেইটা তার যে ইনকিলাব মঞ্চ এবং এই যে ইনকিলাব কালচার সেন্টার, তাদেরও একটা বড় চর্চার জায়গা হচ্ছে কি করে একটা আধিপত্যশীলতার নাগপাশ থেকে মুক্ত হওয়া যায়। এবং ভারতের যে আধিপত্যশীলতা, সেটার ব্যাপারে তো হাদি ওয়াজ ভেরি কি বলা যায় এক্সপ্লিসিট, মানে উনি কোনো রাগ রাখেন না। ওনার তো আপনি দেখেছেন যে ওনার ওসমান হাদির স্বভাবটাই ছিল যে উনি কোনো কিছু রাগ রেখে বলতেন না, উনি সরাসরি বলতেন। তো তার সমর্থকরাও সেইভাবে একটা ভারত বিদ্বেষী এক ধরনের স্ট্যান্ড নিয়েছিলেন। কিন্তু মুশকিল হচ্ছে যে ধরেন একটা উত্তেজনা এবং একটা এই যে তরুণদের যে এক ধরনের এই যে কি বলা যায় একটা উন্মাদনা, সেইটাকে একটা পরিকল্পিত উপায়ে সেইটাকে স্ট্রিম করে একটা ফরেন পলিসি পরিচালনা করার দায়িত্ব কিন্তু সরকারের। জি, সুতরাং সেইটা খুব বেশি হয় না। সেখানে আমরা দেখছি যে ভারতের সাথে সম্পর্ক অনেক নাজুক হয়েছে, অনেক খারাপ হয়েছে, এবং সেগুলির যথেষ্ট কারণও অবশ্যই আছে। আপনারা দেখেছেন যে আমাদের বিজয় দিবসে মোদী যে টুইটটা করেছে, সেটাও খুব প্রভোকেটিভ। ওই বাংলাদেশের কোনো মেনশনই করেন নাই সেখানে। এগুলি সব মিলে টিলে ভারতের সাথে আমাদের সম্পর্ক তো মানে এই টানাপোড়েন যাচ্ছিল, এবং সেটা অনেক ডিটোরেট করেছে। কিন্তু তার মানে এই নয় যে ভারতের ধরেন ভিসা সেন্টারে বা এমবাসিতে যে একটা আক্রমণ করা ইত্যাদি করা, সেটা ইজ নট এ রাইট ওয়ে টু ডু ইট। বরং কি করে সেই আবেগটাকে একটা পরিকল্পিতভাবে একটা নেগোসিয়েশনের জায়গা থেকে একটা কূটনৈতিক শিষ্টাচারকে সমুন্নত রেখে করা যায়, সেটা ছিল সিনিয়র লিডারদের কাজ। সেইটা ফর সাম রিজন হয় না, এবং যেটা হয়েছে যে এক ধরনের টানাপোড়েন তৈরি হয়েছে। এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে একদম লেটেস্ট যেটা হয়েছে যে এই সমস্ত এমবাসিতে হাই কমিশনে এই সমস্ত উত্তেজিত জনতার এক ধরনের এই যে একটা অ্যাটাকের কারণে যেটা হয়েছে যে একটা টানাপোড়েনটা আরো বৃদ্ধি পেয়েছে, এবং ওই যে দুই দেশের সম্পর্কের একটা স্মরণকালের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন যাচ্ছে এখন। অনেক ধন্যবাদ জনাব বুলবুল হাসান। আমি যদি আপনার কাছে ফেরত আসি, ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার কথা, এই ঘটনাটা আমাদের ফেব্রুয়ারির ইলেকশনে কতটা প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? ফেব্রুয়ারি প্রসঙ্গে আসছি, আমি আমার সহ আলোচক যেটি বললেন এখানে একটা লাইন একটু যোগ করি। এই যে ভারতীয় আধিপত্যবাদ বা এই যে আধিপত্যবাদ বা হেজেমনি নিয়ে যে কথা হচ্ছে, এটার একটা গভীর রাজনৈতিক মানে এজেন্ডা থেকে কিন্তু অনেক ন্যারেটিভ তৈরি হয়, অনেক ধরনের ট্যাগিং তৈরি হয়। মানে ধরেন ছোট্ট একটা উদাহরণ দিই, যে আমি রবীন্দ্রনাথের কবিতা পছন্দ করি, রবীন্দ্রনাথের সাহিত্যকর্ম পছন্দ করি। এখন এই কথাটা যদি আমি প্রকাশ্যে কোথাও বলি, আমরা আমাদের সমাজকে, আমাদের চিন্তা জগৎকে এমন একটা জায়গায় নিয়ে গেছি, আচ্ছা রবীন্দ্রনাথকে পছন্দ করে বুলবুল হাসান, তার মানে নিশ্চয়ই সে হচ্ছে ভারতের, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এখন আমি বড় হয়েছি রবীন্দ্রনাথ পড়ে, হ্যাঁ, কিন্তু আমি রবীন্দ্রনাথের পাশাপাশি ধরেন আমি আল মাহমুদের কবিতারও ভক্ত। আবার ওখানে গেলেও সমস্যা, মানে আল মাহমুদকে আমি যে আল মাহমুদের কবিতা পছন্দ করি এটা বললে আবার ধরেন সো কল্ড প্রগ্রেসিভরা বলবে যে আচ্ছা আল মাহমুদের তো অনেক ধরনের কন্ট্রোভার্সি আছে, উনি আল মাহমুদ তার মানে হচ্ছে ওনাকে এতদিন প্রগ্রেসিভ ভাবছিলাম, উনি তো শেষ, আল মাহমুদকে পছন্দ করছে। সো এইটা কিন্তু শুধুমাত্র যে এখন হচ্ছে বিষয়টা তা না, এইটা বছরের পর বছর ধরে কিন্তু আপনি যে চিন্তা বলার যে আদর্শিক অবস্থানে আছেন তার বিপরীত ধারাকে নিঃশেষ করে দেবার যে একটা অদম্য বাসনা আমাদের সমাজ থেকে উদ্ভূত হয়েছে
অশিক্ষার কারণে আমরা তো শিক্ষা ব্যবস্থাকে মোটামুটি ধ্বংস করে ফেলেছি, ধ্বংসের দ্বার প্রান্তে আছে। তো সেটার একটা কারণ, সেটা একটা দীর্ঘ আলোচনার বিষয়, সেদিকে আমি যাব না। যে প্রশ্নটি আপনি করেছেন যে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তাটা তৈরি হয়েছে, দুটো কারণ। একটা হচ্ছে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মাহমুদুর রহমানের একটি বক্তব্য, বাংলাদেশের রাজনীতিতে সরাসরি রাজনীতি না করলেও জি। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান তো ব্যাটার করে, অফকোর্স তাই তো? ওনার উনি একটা বক্তব্যটা, important stakeholder। হ্যাঁ, উনি একটা কোয়ার্টারকে উনি রিপ্রেজেন্ট করেন, তাই তো? তো এবং তারা এক ধরনের চালকের আসনে এখন। তিনি বলছেন যে 25শে ডিসেম্বরের মধ্যে যদি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং ওসমান হাদির যে অভিযুক্ত খুনি তাদেরকে যদি ভারত ফিরিয়ে না দেয় বা তাদেরকে যদি ফিরিয়ে না আনা হয়, তাহলে হাদির রক্তে উনি কসম করেছেন, শপথ নিয়েছেন যে ভারতের সব প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন। 25শে ডিসেম্বরের মধ্যে হতে হবে। আপনি দেখেন 25শে ডিসেম্বর কেন সিগনিফিকেন্ট, মানে সান্তা ক্লজের কারণে না, তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন। হ্যাঁ, তো এটাকে আলাদাভাবে দেখার কিন্তু সুযোগ নাই, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে বাট বিএনপি তারেক জিয়া কি সেম মনোভাব প্রকাশ করে কিনা, এটা আমার তো মনে হয় যে মানে কোন বিষয় সেম যে মনোভাব? এই মাহমুদুর রহমানের যে উনি যে একটা স্ট্রিক্ট একটা ডেডলাইন দিয়েছে, না, এটার পরে তো আর বিএনপির দিক থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া আমি পাইনি। কাজে বিএনপির কি অবস্থায় আছে সেটা আমি ঠিক বলতে পারবো না, বুঝতে পারছি না। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে শুধু মাহমুদুর রহমান নন, এনসিপির অনেকেও বা ইনকিলাব মঞ্চ বা এই ঘরানার অনেকেও তারা কিন্তু বলার চেষ্টা করছেন যে এই কন্ডিশন ফুলফিল না হলে নির্বাচন হবে না, ইত্যাদি ইত্যাদি। জাতীয় সরকার নিয়েও বিভিন্ন স্ফিয়ারে কথা শুরু হচ্ছে যে নির্বাচন না হয় যদি একটা সমঝোতা সরকার হয়। তো কাজেই ওভারঅল গত সপ্তাহেও যেমনটা মনে হচ্ছিল, মানে তফসিল ঘোষণার পরেও যেমনটা মনে হচ্ছিল যে না এবার হবেই, অনেকের মধ্যেই সংখ্যাটা ঢুকে গেছে এবং সেটাকে আমি অমূলক মনে করি না। ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রফেসর এ কে মাজহারুল ইসলাম। আমি যদি আপনার কাছে আসি, আমাদের ফেব্রুয়ারির ইলেকশনে এটার প্রভাবটা কি বলে আপনি মনে করেন? এবং উনি বলছিল যে বাংলাদেশের সিনিয়র জার্নালিস্ট মাহমুদুর রহমানের যে স্ট্যান্ড, আপনার কাছে কি মনে হয় ওভারঅল এটা বাংলাদেশের রাজনীতিতে ফেব্রুয়ারির ইলেকশনে এটার প্রভাবটা কি? খুব সংক্ষেপে, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। না, আমি মনে করি যে নির্বাচনের তো কোনো বিকল্প নাই, এবং নির্বাচনের যতই একটা আনসার্টেনিটি, এখন তো দেখেন তফসিল ইত্যাদি ঘোষণা করা হয়েছে এবং সমস্ত কিছু হ্যাজ বিন ফাইনালাইজড। আমি মনে করি যে নির্বাচন একটা হবে ফেব্রুয়ারিতে, এবং সেই নির্বাচনটা যত সুষ্ঠু হয়, যত একটা সুন্দর হয়, সেটাই সবার কাম্য। কিন্তু এর মধ্যে দিয়েও ধরেন এই যে বিভিন্ন ধরনের জলঘোলা করার চেষ্টা করা হয়, শেষ পর্যন্ত সেটা হতে থাকবে। এবং 25 তারিখে তারেক রহমান বাংলাদেশে ফেরার পর আরেক ধরনের সমীকরণ তৈরি হবে। আপাতত মনে হচ্ছে যে বাংলাদেশে একটা নির্বাচন হবে, এবং আমরা আশা করি সেই নির্বাচনটা একটা সুষ্ঠু নির্বাচনই হবে, এতটুকুই বলতে পারি। জি, অনেক ধন্যবাদ জনাব বুলবুল হাসান। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এই যে আইডেন্টিটি পলিটিক্স, ট্যাগ দেওয়া, মব জাস্টিস, এই আইডেন্টিটি পলিটিক্স থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো? এই যে পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাইজেশন, এই ইম্পর্টেন্ট ম্যাটারগুলো নিয়ে কিন্তু আমাদের জাতীয় কনভারসেশন হচ্ছে না, আমরা শুধু আইডেন্টিটি পলিটিক্স নিয়ে আছি। এটা থেকে আমরা কবে বের হয়ে আসতে পারবো? এবং আপনি কি আর ইউ এট অল অপটিমিস্টিক নাকি পেসিমিস্টিক? খুবই ব্রিফলি বলি, যেহেতু অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে, আমার সহ আলোচক অধ্যাপক মহোদয় যেটি বললেন, আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে উনি একটা শব্দ যুগল ব্যবহার করেছেন, মিসড অপরচুনিটি। দেখেন, এই ধরনের সুযোগ কিন্তু বছর বছর আসে না। আমরা 71 একবার পেয়েছিলাম, আমরা দীর্ঘদিন অপেক্ষার পরে, আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরে, হ্যাঁ, 91 সংসদীয় ধারার প্রবেশ করেছিলাম, সেটাকেও আমরা আসলে ধরে রাখতে পারিনি, আমাদের ভলাটাইল একটা ডেমোক্রেটিক প্রসেসের ভেতর দিয়ে যাচ্ছি। এখন আবার এই পর্যায়ে এসে এত বড় একটা অপরচুনিটি আমরা পেলাম, এবং গত 1.5 বছরে যা কিছু হয়েছে তাতে আশাবাদী হওয়ার মতো আসলে তেমন কিছু আমি দেখছি না, আনফরচুনেটলি। আমাদের হয়তো আরো অনেক অপেক্ষা করতে হবে। লেটস সি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ প্রফেসর এ কে মাজহারুল ইসলাম। আপনার কাছে কি মনে হয়, আমরা কি আইডেন্টিটি পলিটিক্স নিয়ে যে কনভারসেশন, আমাদের ন্যাশনাল ডায়ালগ যে আইডেন্টিটি পলিটিক্স ডমিনেট করে, এটা থেকে কি আমরা আদৌ বের হয়ে এসে যে ইম্পর্টেন্ট ম্যাটারগুলো হচ্ছে আমাদের সোসাইটিতে, সেগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো কিনা? খুব সংক্ষেপে, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত। মাই অ্যাপোলজিস। না, দেখেন, এইটা তো মানে খুব ডিফাইন করে বলা খুব মুশকিল, কারণ অনেক গ্রে এরিয়া আছে এখানে। আইডেন্টিটি পলিটিক্স সবসময় এখানে থাকবে। এবং ধরেন এই যে একটা যেটা সবচেয়ে খারাপ টেন্ডেন্সি হয়েছিল, যে আপনার এই 71-কে 24-এর মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, এবং সেখানে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একটা বিভিন্ন ধরনের আপনার স্ট্রিম কাজ করা, এগুলি হচ্ছে আমাদের, আমি মনে করি যে আমাদের এক ধরনের রাজনৈতিক দেউলিয়তেরই প্রমাণ। আমরা মনে করি যে একটা
রিকনসিলিয়েশন এবং সবাই মিলে একটা ঐক্যের কোনো বিকল্প নাই, এবং আমাদের একটা ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ বোথ অফ ইউ। আমার সময় খুবই সংক্ষিপ্ত, আমরা এই কনভারসেশন কন্টিনিউ করবো। আপনারা যে